অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ হতে মুক্তিযুদ্ধের নির্বাচিত একটি গল্প, একজন মুক্তিযোদ্ধার জন্ম। গল্পটির লেখক রিজিয়া রহমান। কেতনপুর গ্রামটা নেহাতই অজু গ্রাম। ঢাকা আরিচা সড়ক এখান থেকে বেশ কাছেই। বড় নদী পদ্মাও খুব দূরে নয়। খালবিল দিয়ে ঘেরা কেতনপুরকে তবু একটি বিচ্ছিন্ন লোকালয় বলা যায়। বর্ষায় অবশ্য চলাচলের সুবিধা হয়, নৌকা চলে, শীতে পায়ে হাঁটা ছাড়া গতি নেই। আরিচা সড়কের বাস আর রাজাপুরের লঞ্চঘাটায় লঞ্চ ধরতে অনেক ঝামেলা পোহাতে হয়। কেতনপুরের মাজেদা বিবির এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অভাবী মানুষ সে, ভাঙা বেড়ার ভাঙা ঘর, জমি নেই এক কানি, স্বামীও নেই। সম্বল শুধু একটা ভাঙা ফাটা জোড়াতালের এক মাল্লায় নৌকা, মাজেদা বিবির স্বামীর আমলের। বড় ছেলে মালেক সেটা নিয়ে কেয়ারা যায়। উনুনার দিনে চলে যায় আরিচা ঘাটে। বর্ষায় গ্রামের আশেপাশেই খ্যাপ দেয়। মাজেদা আর তার বড় মেয়ে শিকদার বাড়িতে কাজ করে। শিকদাররা এই গ্রামের অবস্থাপন্ন লোক। ছোট ছেলে 13 বছরের মজিদ, সে শিকদার বাড়ির ঘোড়ার ঘাস কেটে দেয় এবং মোল্লা বাড়ির রজবালির গরুর রাখালিও করে, এবং সব মিলিয়ে খাওয়াটা বেশ চলে যায়। তার বেশি নয়, কপাল মন্দই মাজেদার। 18 বছরের মেয়ে মজিরনের এখনও গতি হলো না। ছেঁড়া শাড়িতে তার আব্রু ঢাকে না। মালিক অবশ্য বলে, একটা হ্যাংলা জালের বন্দোবস্ত হইলেই গাঙ্গে যাবো, ইলিশ মাছ মারুম, তারপরে বুঝিরে বিয়া দিমু। জালের বন্দোবস্ত আর হয় না। নিকেরি পাড়ার অর্জুন গোসাই বলেছিল ভাগে নায়ের ব্যবস্থা করে দেবে, কিন্তু তাও হয় না। কপাল আর ফেরে না মাজেদা বিবির। 18 বছরের মজিরন মুখ বুঝে খাটে। গ্রামের আনাজ কানাজ থেকে জঙ্গলি শাক খুঁজে আনে। আইবুড়ো মেয়েরা অপরাধ বোধে চোর হয়ে থাকে সারাক্ষণ। ভোটের আগে বড় শিকদার সাহেব বলেছিলেন, মালিকের মা, নৌকায় ভোট দিও, শেখ মুজিব পাশ হইলে তোমাকে দুঃখ যাইব, কপাল ফিরব দেশটার। নৌকায় ভোট দিয়ে এসেছিল মাজেদা বিবি। নৌকা পাশ হলে একটা হ্যাংলা জালের বন্দোবস্ত নিশ্চয় হয়ে যাবে। চোর হয়ে থাকা 18 বছরের মজিরনের বিয়েও হবে। এইটুকুই তো মাজেদা বিবির সুদিনের পক্ষে যথেষ্ট। ছেঁড়া শাড়িতে তালি দিতে দিতে সুদিনের স্বপ্নটা গেঁথে তুলেছিল মাজেদা। তালিটা আর জোড়া লাগলো না। বিদেশি সৈন্যরা বেয়নেটের আগায় বিধিয়ে ফেলল। প্রথম খবর আনলো মালেক। উদ্ভ্রান্ত চেহারায় নৌকা নিয়ে ফিরল সে। সেই বলল, ঢাকা শহর করাত হইয়া গেছে, মাইনষের রক্তে ভাসতেছে, মানুষ সব পালাইতেছে ঘরবাড়ি ফালাইয়া। মালেককে ঘিরে আতঙ্কিত মানুষের জটলা হয়। মাজেদা শুকনো মুখে ভাঙা চেহারায় প্রশ্ন করে, ক্যা, কার লেগে মানুষ মারতেছে? উত্তর মালেক দিতে পারে না, কিন্তু বিচ্ছিন্ন কেতনপুরের মানুষরা জেনে যায়, খবর আসতেই থাকে। পাকিস্তানি সৈন্যরা যেমন করে মানুষ মারছে, কুকুর বেড়াকেও নাকি এমন করে কেউ মারে না। দুধের বাচ্চাকে বেয়নেটের আগায় বিধিয়ে লুফালুফি খেলে ছুড়ে দিচ্ছে আগুনে। মেয়ে মানুষের ইজ্জত লুটছে। নির্দোষ মানুষকে সারি বেঁধে গুলি করছে। ঘরদোর গ্রামগঞ্জে আগুন দিচ্ছে। এ কেমন কথা? এমন কথা তো মাজেদা বিবি তার এতটা বয়সে কোনোদিন শোনেনি। এই প্রথম মাজেদা বিবি কেতনপুরের বাইরের জগৎটা দেখার জন্য উদ্বিগ্ন হলো। অচেনা মানুষের জন্য যন্ত্রণা আর কষ্ট অনুভব করলো। সমব্যথী হলো এবং ভয় পেয়ে গেল। মালিক নৌকা নিয়ে ফিরে এলো একদিন। গাং দিয়া মরা মানুষের লাশ খালি ভাইসে আসতেছে। আর তো দেখবার পারি না মা। ফ্যাকাশে মুখে মায়ের দিকে তাকাই। কেমনে সহ্য করে থাকুম, আর তো পারি না। মাজেদা বিবির আবার ভয় পেল। বলল, সাবধানে চলিস, আমার ডর করে। সন্ধ্যায় শিকদার বাড়ির দাওয়ায় এসে ওঠে মাজেদা।
সারা পাড়ার লোক রেডিও ঘিরে খবর শুনছে। ঘরের কপাট ধরে বড় শিকদারকেই জিজ্ঞেস করে মাজেদা, সমাচার কেমন ভাইজান, ভালো হইব নাকি? শিকদার গম্ভীর মানুষ, কথা বলে কম। হঠাৎ রেগে ওঠেন, আমারে কেন জিগাও, আমি কি জানি? তারপরেই গলা নামিয়ে বলেন, খুব খারাপ, খুবই খারাপ, দেশে কিয়ামত নেমে গেছে। মুখ শুকাইয়া যায় মাজেদার। শুকনো চোখে তাকায় রেডিওর দিকে, খবর শেষ। আসতে বলে, ভাইজান আপনি না কইছিলেন এইবার ভোটে নৌকা পাশ করাইলে দেশের কপাল ফিরে যাইব, ভোট হইল কি মরণের লাইগা? ঘরের ভিড় হালকা হয়ে গেছে। বড় শিকদারের বউ বড় বিবি ঘরের এক কোণে হারিকেনের আলোয় কোরআন তেলাওয়াত করছেন। বড় শিকদার সাহেবের মুখের ভঙ্গি কঠিন হলো আবার। হেইডাই তো দোষ, বাঙালিরা কেন সবটিতে মিলে নৌকা পাশ করাইলো, সেই দোষেই তো ট্যাঙ্ক কামান মেশিন গান দিয়া সৈন্য নামাইয়া বাঙালি মারতেছে। এইটার কি কোনো বিহিত নাই? কথাটা না বুঝেই বলে ফেলে মাজেদা। বড় শিকদার হঠাৎ থমকে যায়, কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাজেদার দিকে। তারপর আধার নামা উঠোনে মুখ ঘুরিয়ে নেয়, উদাস বিষণ্ণ কণ্ঠে বলে, আল্লাহ কইবার পারে। সন্ধ্যায় উঠোনের চুলায় ভাত বসিয়ে মনটা বড় উতলা হয় মাজেদার। মালেক এর মধ্যে আসেনি। ছেলেটার জন্য মন আনচানিয়া ওঠে, দুশ্চিন্তা হয়। মজরুন ঘাড় গুজে আতাপাতা শাক বাচ্ছে। হঠাৎ বলে ওঠে, মারে, শেখ মুজিবরে কি মাইরা ফালাইছে? অনিশ্চিতে মাথা নাড়ে মাজেদা, আল্লাহ জানে। শিকদার বাড়িতে শুনলাম তারে কই নাকি নিয়ে গেছে ধইরা। বিষণ্ণ দৃষ্টি নামিয়ে নেয় মজিরন। চুলোর আগুনের আভায় ওকে খুব করুণ দেখায়। আস্তে একটা নিঃশ্বাস ফেলে সে। আচমকা খুব উত্তেজিত ভঙ্গি নিয়ে মজিদ এসে দাঁড়ায় উঠোনে। মারে, একজন মানুষ আইছে, এটুকু পানি খাইবার চাই, বহু দূর থেকে আইছে। কথাটা বলেই সন্ত্রস্ত সাবধানে দৃষ্টিতে বুলিয়ে নিল উঠোন ঘিরে থাকা অন্ধকারে। তারপর পেছনে তাকিয়ে চাপা শব্দে ডাকল মজিদ, আহেন, এদিকে আহেন। অন্ধকারের আবছায়া ফুঁড়ে কেউ একজন এসে দাঁড়ালো উঠোনে। মজিদ ছুটে গিয়ে কলসি থেকে পানি নিয়ে এলো। পানির গ্লাস নিয়ে লোকটা বসে পড়ল উঠোনে। অচেনা অজানা একজন মানুষকে বাড়ির ভেতর এমনভাবে নিয়ে আসায় মাজেদা একেবারেই হতভাগ। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে মজিদের ওপর ক্ষেপে উঠতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। এক নিঃশ্বাসে গ্লাসের পানি শেষ করে লোকটা উঠে দাঁড়ালো, খুব ক্লান্ত স্বরে কথা বলল, আমারে দেখে ডরাইবেন না, আমি রাজাপুর লঞ্চ ঘাটাই যাইতেছিলাম, সন্ধ্যা হইয়া গেল, তাই রাইতটুকু থাকুনের জায়গা খুঁজতেছি, এক রাইত থাকুনের জায়গা দিবেন? স্নিগ্ধ চোখে লোকটাকে ভালো করে দেখল মাজেদা। ছোট করে ছাটা চুল, হাঁটু চুলের লুঙ্গিতে কাদা মাখা, গেঞ্জি ছিটে বসেছে শরীরে, বোধহয় অনেক দূর থেকে এসেছে। ক্লান্ত অবসন্ন চেহারা। এতক্ষণে স্পষ্ট করে কথা বলতে পারল লোকটা। আইসি ঢাকা থিকা, বাইর হয়েছে গত মাসের 25 তারিখে, এতদিন পলাইয়া ছিলাম নয়ার হাটে। মুহূর্তে যেন সব বুঝে গেল মাজেদা। আতঙ্কের শহর থেকে তাড়া খেয়ে পালিয়ে এসেছে লোকটা। মজিদ মায়ের কানে ফিস ফিস করে বলল, হ্যার লগে একটা মোটর সাইকেল আছে, হেইডাই চইরা আড়িচে সড়ক দিয়ে যাইতে আছিল, মিলিটারি গাড়ি দেখা গ্যারামে ঢুইকা পড়ছিল। নতুন করে চিন্তিত হলো মাজেদা বেবি। একটা লোককে রাতে ঘরে জায়গা দেয়া তার মতো মানুষের জন্য সহজ নয়। ঘরে তার অবিবাহিত একটি মেয়ে, গ্রামের মাতপুর মুরব্বী, সালিশ বিচার তো আছে। লোকটা বুঝি মাজেদার কথা বুঝলো। দুর্বল কণ্ঠে অনুনয় করলো, একটা রাইত আমাকে থাকতে দেন মা, কাইল ফজরের আগেই আমি যামু গিয়া। একটু থেমে খুব সংকোচে তাকালো মাজেদা বিবির দিকে, আমারে কিছু খাইতে দিবেন, পেটে বড় ভুক। মাজেদা বিবির বুকে মোচড় দিল। দু চোখ ভরে উঠল পানিতে। সব দ্বিধাদ্বন্দ্ব ভেসে গেল পলকে। ব্যস্ত হয়ে উঠল মাজেদা। আহেন বাবা, ঘরে আহেন, অখনি ভাত দিতাছি। মেয়েকে তাড়া দিল।
ওই মজি ওঠ, জলদি বদনিতে হাত পাও ধোয়ানের পানি দে। খড়ের দাওয়ায় হোগলা চাটাই বিছিয়ে দিল মাজেদা। খড়ের মুরগির ডিম আর গরম ভাত এনে দিল আধ ঘন্টার মধ্যেই। মোটর সাইকেল মেহমান নিজেই ঠেলে ঘরে তুলে দিল। পোটলা থেকে একটা বন্দুক বের করে সাবধানে রাখলো ঘরের কোণে। তারপর বলল, আমি ইপিআরের লোক, এই বন্দুক দিয়া পাকিস্তানি জালেমগো ঠেকাইতে চেষ্টা করছি। খাবার পরে মানুষটা ঘুমিয়ে গেল। ভোর রাতের আধার থাকতেই চলে গেল সে। ওর মোটর সাইকেল রেখে গেল আর বলল, এইটা থাকলো, রাখতে পারলে রাইখেন, যদি ফিরে আসি নিয়ে যামো, আর না রাখতে পারলে ফালাইয়া দেন, বেইচা ফালান, যেইটা মনে লয় করবেন। যাবার আগে মাজেদার সামনে দাঁড়ালো একটু। দোয়া কইরেন মা, এই জালেম দুশ্মনগো যেন শেষ করতে পারি। লোকটা চলে যাবার পর মোটর সাইকেলটা মাজেদা বিবি ঘরের পুরনো কাঁথা দিয়ে ঢেকে রাখলো। যখন সে ফিরে আসে ফেরত দেবে মাজেদা, এইরকম ইচ্ছা ছিল মাজেদা বিবির, কিন্তু ঘরে আর রাখা গেল না। আষাঢ় মাসের শুরুতেই এই গ্রামের সবাই জেনে গেল দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে। শিকদার বাড়িতে রোজ সন্ধ্যার পর স্বাধীন বাংলা বেতারের খবর শুনতে যায় মাজেদা বিবির ছেলে মেয়ে নিয়ে। গ্রামটাও বদলে গেছে। এই গ্রামের অনেক ছেলেই নিখোঁজ। তারা কোথায় গেছে কারো বুঝতে এখন অসুবিধা হয় না। মজুরনি বলল একদিন, মা, সাইকেলটা এখন খোলামেলা রাখা ঠিক হবে না, এইডারে ঠেকি ঘরে নিয়া সামলাইয়া রাখি, কখন কে দেইকে ফালাই। কথাটার গুরুত্ব দিল মাজেদা। সাইকেলটা ঢেকি ঘরে খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখলো। লোকটা আর আসেনি, তবে একদিন সে নিশ্চয়ই ফিরে আসবে। সাইকেলটা তাকে ফিরিয়ে দিয়ে ভারমুক্ত হবে মাজেদা বিবি। ইপিআরের সেই লোকের ফেলে যাওয়া মোটর সাইকেল যেন মাজেদার ছেলে মেয়েদেরই একজন হয়ে গিয়েছে। বড় মমতায় সেটাই হাত বোলাই মাজেদা বিবি। শিকদার বাড়ির কাজে যাবার সময় প্রত্যেক দিন ঢেকি ঘরটা একবার দেখে যায় মাজেদা। মজিরনকে হুঁশিয়ার করে, ওই মজি, চোখ কান খোলা রাখিস, বাড়ি ছাইরা কোনখানে যাবি না কইলাম। ইদানিং আরও সাবধান সে। মোল্লাবাড়ির কাচারি ঘরে রাজাকারের অফিস বসেছে। গ্রামের যত বদলোক আর চোর বাটপার গিয়ে রাজাকারের খাতায় নাম লিখছে। তাদের উৎপাতে গ্রামের মানুষ অস্থির। কদিন আগে মাজেদা বিবিকেও আটক দিল। কাজ সেরে বাড়ি ফেরার পথে হাদি মোল্লার বখাটে ছেলে বছির পথ আগলে দাঁড়ালো এবং বলল, চাচি, 2 হালি মুরগির ডিম পাঠাইয়ে দিও, খামু। শিকদার বাড়ির কোলার ধার চুরির জন্য সালিশিতে জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিল। এই তো গেল বছর, আর এখন রাজাকার সেজে কাঁধে এক লাঠি নিয়ে বুক ফুলিয়ে ঘুরছে। শরীর চলে গেল মাজেদা বিবির। ঝাঝালো জবাব দিল, ডিম কি গাছে ধরেনি যে তোরে মাংনা খাওয়ামো? হাতে লাঠি ঘুরিয়ে চোখ পাকালো বছির। হুশ কইরা কথা কইও, গুষ্টি সুদ্ধা বাইন্ধে দিয়া আমো মিলিটারি ক্যাম্পে। মুখ শুকিয়ে গেল মাজেদার। কেতনপুরের 2 গ্রাম পরেই নাকি পাঞ্জাবি মিলিটারিরা ক্যাম্প বসিয়েছে। পলকে বিচক্ষণ হয়ে গেল মাজেদা বিবি। তোষামুদে গলায় বলল, দিতাছি বাজান, অহনি পাঠাইয়া দিতেছি। 2-1 পা এগিয়ে চাপা গলায় গালি ছুড়ল, হারামির ছাও, বেইমানের গোষ্ঠী। রীতিমতো চিন্তায় পড়ল মাজেদা বিবি। সেই এক রাতের অতিথি ইপিআর লোকটা রেখে যাওয়া সাইকেলের কথা সে কাউকে জানায়নি। শিকদার বাড়ির বড় শিকদার কেউ নয়। এখন তার ভয় হচ্ছে, ঘরের ইঁদুর ওই রাজাকারের দল কোনো রকমে যদি জেনে যায় কি যে হবে। তারপর ভাবতেও বুক কেঁপে ওঠে মাজেদা বিবির। রাতে ঘুম আসে না এই চিন্তায়। মালিকের কথা মনে হয়, ছেলেটা যদি থাকতো একটা উপায় বের করতে পারত। মুক্তিযোদ্ধার এই আমানত নিয়ে এখন কি করে বিধবা অভাবী মেয়ে মানুষ মাজেদা বিবি। পাশে ঘুমিয়ে থাকা মজিরনকে ডাকে ফিসফিসিয়ে, ও মজি, মজিরে, উঠতো মা। ধর্মরিয়ে উঠে বসে মজিরন। কি হয়েছে? গ্রামে মিলিটারি নিয়ে আইছে?
আতঙ্কিত মজুরনের পিঠে হাত রাখে মাজেদা। আলাই বালাই কুকথা কইতে নাই। শোন, কইতে আসিলাম কে, সাইকেলটা লইয়া এখন কি করি? মৃধা বাড়ির পুকুরে ফালাইয়া দিলে কেমন হয়? মজরুন শুয়ে পড়ে আবার। ঘুমের ঝোঁকে বলে, ফালাইয়া আসুম কাইল। মজরুনের ঘুম পায়। ঘুম আসে না মাজেদা বিবির। সাইকেলের সমস্যার নানা সমাধান ঘোরাফেরা করে মনে। শ্রাবণ মাসের বানালো ছাড়লেই খালের মুখ ছুটবে। রাতের অন্ধকারে সাইকেলটা তখন খালের পানিতে ডুবিয়ে দিতেই হবে। কিন্তু তার আগে যদি কিছু হয়ে যায়। মন থেকে ভয়ের ভাবনা তাড়ালো মাজেদা। দূরো দূরো। ঘরের চালের ফুটোতে ঘোলা জ্যোৎস্নার ছোট ছোট গোলক জ্বলছে। সেদিকে তাকিয়ে মাজেদা বিবির বুকটা কেমন করে ওঠে। চৈত্র মাসে আসা সেই লোকটার মুখ যেন দেখতে পায়। জ্যোৎস্নার গোলকের মতো সাহসের আলো দপদপ করছিল তার দু চোখে। মোটর সাইকেল সম্পর্কে একটু আগের সিদ্ধান্ত দুর্বল হয়ে গেল। আলোকের গোলকে চোখ রেখে বিড়বিড় করলো মাজেদা বিবি। থাউক সাইকেলটা, থাউক। হ্যার জিনিস হ্যারেই ফিরাইয়া দিম। আষাঢ় মাসের প্রবল বর্ষণ মাথায় নিয়ে হঠাৎ এক রাতে নামলেও মালেক। সঙ্গে তার বয়সী আরও দুজন। মালেক এই কদিনে যেন অনেকটা বড় হয়ে গিয়েছে। ভীতু ভীতু উদ্ভ্রান্ত ভাবটা আর নেই। চলাই বলাই ভঙ্গিতে একজন পূর্ণ মানুষের পরিপূর্ণতা। চোখে মুখে কি যেন দপদপিয়ে জ্বলছে ওদের তিনজনেরই। আলোটা এখন আর অপরিচিত মনে হয় না মাজেদা বিবির। সঙ্গের স্টেন গান মাটিতে রাখলো ওরা। সোজা হয়ে দাঁড়ালো। মালিক বলল, আমরা অখনই যামো গিয়া মা। খালি তোমাগো একটু দেখতে আইলাম। এতক্ষণে আবেগে উথলে উঠল মাজেদা বিবি। কই থেকে আইলি? যাবি কই অখন? আঙ্গুল তুলে স্টেন তিনটে দেখালো মালিক। আইডি দেখাইও, বুঝো না কই থেকে আইলাম? কই যামো? এক পলকে কথা খুঁজে পেল না মাজেদা বিবি। মজিদ হঠাৎ চেঁচিয়ে উঠল, বুঝছি তোমরা মুক্তিবাহিনী, তোমরা যুদ্ধ করো। মজিদের মুখ চিপে ধরল মজিরন। চুপ চুপ। রাজাকার শিয়ালেরা মুরগি চোরের মতো ঘুরতেছে গ্রামে। অগ কানে গেলে আর বাঁচন নাই। সবাই হাসলো মজুরনের কথায়। মালিকের সঙ্গীদের একজন বলল, ভয় পেও না, আমরা ধারে কাছেই আছি। ওই চোরা শিয়ালদের খুলে উড়িয়ে দিতে শিগগিরই আসছি আমরা। হুট করে এসে হুশ করে উঠোনের আধারে মিলিয়ে গেল মালেক আর তার সঙ্গীরা। মোটর সাইকেলের কথা বা অন্য কোনো কথাই বলতে পারল না মাজেদা বিবি। মালিক অবশ্য আশ্বাস দিয়ে গেল দুদিনের মধ্যেই সে ফিরে আসবে। দুদিন পরে ফিরল না মালিক। তারপরও না। আষাঢ় মাস পেরিয়ে গেছে। ভরা শ্রাবণের কেতনপুরের চারপাশের খালবিল পানিতে টইটুম্বুর। এক মুঠো শাকও খুঁজে পাওয়া যায় না কোথাও। বর্ষার পানিতে তলিয়ে গিয়েছে সব। সব দুর্দিন যাচ্ছে মাজেদা বিবির। ঘরের মালমাত্তা বলতে কিছু ছিল, একটা তামার ডেচকি। সেটা কিনে নিয়েছে মনসুরের মা। তামার বদনাটা মজিরনকে দিয়ে বিক্রি করতে পাঠিয়েছিল। কিন্তু পাড়ার কেউ সেটা কেনেনি। খিদের তাগিদে পালানে বাগানে ঘুরে মজুরনের জোগাড় করে আনে কচুরলতি। মৃধাবাড়ির পুকুর থেকে শাপলা আর ঢেপ তুলে আনে। তাও পাওয়া যায় না সব সময়। রাতে এপাশ ওপাশ করে মজিরন। পেট চেপে ধরে মজিদ, কাঁথায় মুখ চেপে কাঁদে। ওমা, কামের বাড়িতে বিহানে খাইছি এক মুঠো পানি ভাত। ভোকে পেট জ্বলে আমার। ছেলে মেয়েকে আশ্বাস দিতে চেষ্টা করে মাজেদা। আর কয়টা দিন বাজান, একটু সবুর করে থাক। মুক্তিবাহিনী জিতা গেলে দেশে সুদিন আইব। মজরুন হঠাৎ বলে, সাইকেলটা বেচে দিলে তো খাইয়া বাঁচতাম। দপ করে জ্বলে উঠল মাজেদার দু চোখ। কি কইলি, কি কইলি হারামজাদি? খবরদার, ওই কথা মুখে আনলে খুন কইরা ফালামো। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয় মাজেদা। দুর্বল কণ্ঠে বলে, খোয়ারে 3টা মুরগি আছে, বিহানে বেচা চাল কিনে আনিস। না পারলে শিকদার বাড়ির বড় বিবির কাছ থেকে কর্জ আনিস। পরে কাম কইরা শোধ কইরে দিমু। সকালে নিজেই গেল মাজেদা শিকদার বাড়িতে।
বড় বিবি ভালো মানুষ, চাল দিয়ে বলল বেশি কইরাই দিলাম, শোধ তেমন লাগবো না। ভাত রান্না করে খাওয়ালো ছেলে মেয়েকে মাজেদা বিবি, বাকি চালটা তুলে রাখলো কোলাই। এ চাল শেষ হবার আগেই নিশ্চয় যুদ্ধ শেষ হবে, মুক্তিবাহিনী জিতে যাবে, দেশে সুদিন আসবে, মালিক আবার কেয়ারা বাইবে, খোরাকের টাকা কামাই করে আনবে। রাতে শুয়ে হালকা মনে মজুরনকে বলে মাজেদা, ময়নডা কইতাছে সামনে ভালো দিন আইতাছে। মজি জবাব দেয় না কিছুক্ষণ, তারপর বলে, মাইলকা তো আর আইলো না। কথা বলতে গিয়ে গলা কেঁপে গেল মজির। কুলাই রাখা চালের নিশ্চিত প্রসন্নতাও উধাও হলো। মজুরিনের কণ্ঠের কাঁপুনি সংক্রমিত হলো মাজেদা বিবির বুকে। এ সময় তো মালিক গ্রামের আশেপাশ দিয়ে কেয়ারা বাই। রাতে চাল তেল নুন কিনে রূপবানের গীত গাইতে গাইতে খাল পাড় দিয়ে হেঁটে বাড়িতে আসে। মৃদু কান্নার মতো গুনগুন করে মজিরন। বড় গাঙ্গের ঢলে খালের মুখ ছুঁইয়া গেছে কবে, ভরা খালে কাঁঠালের টান, বিলে থমথমা পানি। মাইলকার খ্যাপ দেওয়ানের সময় তো যাই, কবে শেষ হইব যুদ্ধ, কবে ফিরব মাইলকা। অরলাইগা আমার পরাণ কান্দে। মজির গুনগুনানি হঠাৎ উছলে ওঠে, বালিশে মুখ চাপে সে। মাজেদা বিবির বুকে মোচড় দেয় দুঃখ, হুহু ছাপটা দেয় অনিশ্চিত ভবিষ্যতের ভয়। বিদেশি সৈন্য দেশি রাজাকার আর পেটের ক্ষুধা ভয়ঙ্কর শত্রুর মতো তার এই ভাঙা কুড়েঘরকে চারিদিক থেকে ঘিরে ফেলে যেন। পালাবার কোনো পথ নেই। বাইরে বৃষ্টি নেমেছে, ভেজা বাতাস ধাক্কা দিচ্ছে উইয়ে খাওয়া পুরনো ঘরে। মজিদ ফুপিয়ে উঠল হঠাৎ, আমার এসব ভালো লাগে না, আমার ডর করে, ভোকে আমার পেট মুচড়ায় সারাদিন। আমরা আর বাঁচুম না মা। অন্ধকার হাতড়ে ছেলের মাথায় হাত রাখে মাজেদা, সাহস দেয়, ডরাইস না বাজান, আমাগো পোলারা যুদ্ধ করতেছে, দেশ স্বাধীন হইব। স্বাধীন হইলে কি হইব? খেপে উঠল মাজেদা। কি হইব জানোস না হারামজাদা, শুনতাসস না? পাঞ্জিবিরা কেমনে কুকুর বিড়ালের মতো নির্দোষী মানুষদের মারছে। যুদ্ধ শেষ না হইলে আমরা কি খামুরে মা? মজিদের আচমকা বেয়ারা প্রশ্নের জবাব এই মুহূর্তে খুঁজে পেল না মাজেদা বিবি। ঝাঁঝিয়ে উত্তর দিল, জানি না। ফজরের সময় মাজেদা এলো ঠিকই ঘরে। সারা রাতের বৃষ্টিতে সাইকেলের ওপরের খড় ভিজে নেতিয়ে পড়ে গেছে। মজিদকে ঠেলে তুলল মাজেদা। মজিদ দৌড়ে পইড়া যায়। মনসুরগো বাড়ি থেকে এক বোঝা শুকনো খ্যার নিয়ে আয়, কইস শোধ দিয়ে দিমু। ছোটো ছাটা কাজের বদলে মনসুরের মা মাঝে মধ্যে চাল গম দেয় মাজেদা বিবিকে। মজিদ চলে গেল, ফিরল বেলা উঠে যাবার পর, খড় জোগাড় না করেই। পুরনো হোগলা পাটি দিয়ে সাইকেলটা ঢাকতে হয়, চুলো জ্বালাবার কাঠকুটো তার উপরে চাপা দেয়া হয়। মজিদ দাঁড়িয়ে চুপচাপ দেখল কিছুক্ষণ, আচমকা আর্তনাদ করে উঠল যেন, মা খুব বিপদ। চমকে উঠল মাজেদা মজিরন দুইজনেই। উদ্বিগ্ন চোখে তাকালো মজিদের দিকে, ভয়ের ছাপ তার চোখে মুখে। মাজেদার বুকের ভেতরেও লাফিয়ে উঠল ভয়। ভয় তো এখন সারাক্ষণ পায়ে পায়ে হাঁটছে। এই তো কদিন আগেই গাংপাড়ের কৈখোলা গ্রামে লঞ্চ বোঝাই পাঞ্জাবি সৈন্য এসে ভয়ঙ্কর সব কাণ্ড ঘটালো। ঘর দুয়ারে আগুন দিয়ে হাট বাজার লুট করে এলোপাতাড়ি মানুষ মেরে রেখে চলে গেল। যাবার সময় গ্রামের কম বয়সী মেয়ে বউগুলোকে অস্ত্রের মুখে তুলে নিয়ে চলে গেল। এমন বিপদের খবর তো হরদমই ভেসে বেড়াচ্ছে বাতাসে। বিবর্ণ মুখে মজিদের সামনে এলো মজিরন। কি হয়েছে রে মজিদ, মিলিটারি লঞ্চ? হায় আল্লাহ! কাপ উঠে গেল মজিরনের, কথা জড়িয়ে গেল ঠোঁটে। মাথা নাড়ল মজিদ, না তাহলে কি বিপদ? মজিরনের কথার জবাব দিল না মজিদ। মাজেদা এসে মজিদের কাঁধে ধরে ঝাঁকুনি দিল, কথা কস না কেন? মায়ের দিকে পিঠ ফিরিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মজিদ, আমার পিঠটা দেখ, মায়েরা আমার পিঠ ফাটাইয়া ফালাইছে। মজিদের পিঠের দিকে তাকিয়ে বোবা হয়ে গেল মাজেদা বিবি। সারা পিঠ সদ্য আঘাতের ছাপে দগদগ করছে। মজিরন ডুকরে কেঁদে উঠল, হায় হায়, ক্যাঠাই করলো এমন ডাকাইতে কাম, কই গেছিলি? মজি শাড়ির আঁচলে পিঠ মুছে দিল মজিদের।
ঘর থেকে চুন আর হলুদ এনে মাখিয়ে দিল। মাজেদা বিবি এতক্ষণে সচেতন হলো, চাপা গলায় জিজ্ঞেস করলো, কে মারছে? বছির? বছিরকে সন্দেহ করার কারণ আছে। কদিন আগে মাজেদা বিবির ঘরের পেছনের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়েছে বছির। বিপদের ভয় উপেক্ষা করে তাকে শাসিয়েছে মাজেদা। আবার দুয়ারে পাড়া দিলে তরে খুন কইরা ফালাবো। আহুক ফিরা আমার মালেক, তোকে কোপাইয়া মারব। মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো মজিদ। ভয়ে ভয়ে বলল, সাইকেলটা ফালাইয়া দিয়া মা। চমকে গেল মাজেদা। সন্ধানে দৃষ্টি ফেলল মজিদের দিকে। সাইকেলের খবর কি ওরা জানছে? হ, কেমনে জানলো? আমি কইয়া ফালাইছি। মাথায় আগুন ধরে গেল মাজেদার হঠাৎ। জখম হওয়া ছেলের উপর ঝাঁপিয়ে পড়ল। এলো পাতারি চর কিল মারতে লাগলো। কেন কইলি, কেন কইলি হারামজাদা? মজিরন এসে ছাড়িয়ে নিল মজিদকে। করো কি মা তুমি? পাগল নিয়ে হইলা? নতুন আক্রোশে মজিরনকে আক্রমণ করলো মাজেদা। তরাই আমার শত্রু, আমারে শেষ না কইটা যাবি না। ওই বয়সরা তোর ইজ্জত মারব, আমি কইয়া থইলাম। মা আর মনের ধস্তাধস্তিতে মজিদ মুখ তুলল। তোরা কাইজা কর, আমি সাইকেলে আগুন দিব, নইলে রজব আলী আইসা। মজিদের কথা শেষ হলো না। রজব আলীর নামটা হাতুড়ির মতো এসে আঘাত করলো মাজেদা বিবির বুকে। শরীর কেঁপে উঠল। মিলিটারি ক্যাম্পে রজব আলীর ঘন ঘন আসা যাওয়া, সেই সুবাদেই এখন প্রবল দাপট তার। এই গ্রামের সব মানুষের জীবন যেন এখন রজব আলীর হাতে। দুহাত ঝুলে পড়ল মাজেদা বিবির। ধপ করে বসে পড়ল সে। আতঙ্ক ফুটে উঠল ভঙ্গিতে। ভাঙা গলায় ফিসফিস করল, রজব আলী কেমনে জানলো? মায়ের চেহারায় তাকিয়ে আসল খবর ফাঁস করতে সাহস পেল না মজিদ। রজব আলীর ছেলের কাছে কাল হঠাৎ সে বলে ফেলেছে তাদের কাছে মুক্তিবাহিনীর লোকের সাইকেল আছে, সাইকেল নিতে মুক্তিবাহিনীরা আসবে, তখন রাজাকাররা পালাবার পথ পাবে না। রজব আলীর ছেলে কুদ্দুস ওর কথা বিশ্বাস করেনি। এই গ্রামে সাইকেল চলে না, চলার পথও নেই। গম্ভীরভাবে মজিদকে বলেছে কুদ্দুস, মিশা কথা কম কবি, আমার বাবাই জানলে আর বাঁচন নাই। কিন্তু কুদ্দুস এমন বিশ্বাসঘাতকতা করবে মজিদ কি ভেবেছিল? শুকনো খড়ের খোঁজে মোল্লা বাড়িতে আজ গিয়েছিল মজিদ। ওদের গোয়াল ঘরে শুকনো খড় ঠাল দেওয়া থাকে। উঠোনে পা দিতেই রজব আলী এসে খপ করে ঘাড় ধরল মজিদের। যেন মজিদের অপেক্ষাতেই ছিল, হুঙ্কার দিল, ওই ছাড়া তোগো বাড়িতে নাকি মুক্তিবাহিনীর আওয়া যাওয়া করে। মিশকালো দাড়ির ভেতর থেকে রজব আলীর সাদা দাঁত ছুরির ফলার মতো ঝিলিক দিচ্ছে। সেদিকে তাকিয়ে ভয়ে অসাড় হয়ে গেল মজিদ। কোনো রকমে বলল, যে না চাচা মিয়া, মিছা কথা। কুত্তার ছাও একই কোপে কল্লাটা ফালাইয়া দিব। হাসা কথা ক, মুক্তিবাহিনী সাইকেল থুইয়া গেছে তোগো বাড়িত, হাসানি? সারাশির মতো শক্ত আঙুলে মজিদের ঘাড়ে মোচড় দিল রজব আলী। যন্ত্রণায় কোকিয়ে উঠল মজিদ। মিছা কথা চাচা মিয়া, সব মিছা কথা, কিরা কাইটা কইতাছি। আবার মজিদের ঘরে মোচড় দিল রজব আলী। তাইলে কইসস কেন আমার পোলার লগে? রজব আলীর কঠিন হাতের চাপে চোখ ঠেলে বের হলো মজিদের। দম বন্ধ হয়ে এলো। কেঁদে উঠল সে। মইরে গেলাম চাচা মিয়া, ছাইরা দেন। এমনেই কইছি, ডর দেখানোর লিগা কইছি। মজিদকে ছেড়ে দিল রজব আলী। ভাটার মতো চোখ ঘুরিয়ে বলল, খবরদার, হাবি চাবি কবি না। আর শোন, গ্রামে মুক্তিবাহিনী দেখলে চুপচাপে খবর দিয়ে যাবি আমারে। হালার যাওরকও একবার পাইলা হয়। মাথার কিস্তি টুপি ঠিক করে বসাতে বসাতে কি যেন ভাবলো জমের মতো লোকটা। ছাড়া পেয়ে চলে আসছিল মজিদ। থমকে উঠল রজব আলী। ওই খাড়া, দাঁড়িয়ে গেল মজিদ। যে চাচা মিয়া, তোর ভাই মাইলকা কই রে? হ্যাং তো গ্যাঙ্গে কেয়ারা বাইতে গেছে। ও আহে না কেন? গলা শুকিয়ে গেল মজিদের। কোনো রকমে বলল, আইছিল তো, আমাগো খোরাকে দিয়ে গেছে। হুশ করে এসে হাজির হলো বছির জরুরি খবর নিয়া। ক্যাম্পের পাঞ্জাবি মেজর সাহেব দেখা করতে বলেছে রজব আলীকে। মজিদকে ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো রজব আলী। যাবার আগে হুকুম দিয়ে গেল, ওই হারামির পুতেরে একটু ভালো কইরা মালামত কইরা দে। কুত্তার বাচ্চা মুক্তিবাহিনীর ভয় দেখায়। ঘরে নিয়ে গরুপেটা করলো মজিদকে বসির আর তার দুই রাজাকার সঙ্গী।
সারা শরীরের জ্বালা এখনো মজিদের বুকের মধ্যেও। মজিদকে হুমকি দিয়ে গেছে বসির, ক্যাম্পের থেকে ফিরে আইয়া লই, তোর মা বইন দুইটারে নিয়া উঠাইয়া দিয়া আসমো পাঞ্জাবিগো হাতে। মজিদ এসে দাঁড়ালো মাজেদা বিবির সামনে। বসিরের হুমকি সে প্রকাশ করল না, আস্তে বলল, মা লও, আমরা পলাইয়া যাই। রজবালির বাড়ির ঘটনা শুনে স্তব্ধ হয়ে আছে মাজেদা বিবি। অসহায় মুখ তুলল সে। কই যামু বাজান? মজননী কথা বলে, কিছু একটা করণ লাগবো। আইজি সাইকেলটা ফালাইয়া দিয়ে আসম মৃধা বাড়ির পুকুরের মধ্যে। রজবালি তো সাইরা দেওয়ানের মানুষ না, আইবই সাইকেল খুঁজতে। সারাদিন আতঙ্কে কাটল। সন্ধ্যার আধার ঘন হতেই মোটর সাইকেল ঠেলে বের করলো তিনজন ঘর থেকে, ডুবিয়ে দিল এক মৃধাদের পোড়াবাড়ির পেছনের পুকুরে। রাতটা নিশ্চিন্তে কাটল। রজবালিরা কেউ আসেনি, এলেও আর ভয় পায় না মাজেদা বিবি। বাড়ির উঠোনে পা দিয়েই চমকে উঠল মাজেদা বিবি। অন্ধকারে মিশিয়ে দাঁড়িয়ে আছে কে ওটা? দুহাতে ছেলে মেয়েকে আগলে কাপা গলায় প্রশ্ন করল মাজেদা। ক্যাঠারে, ক্যাঠাই? ছায়ামূর্তি এগিয়ে এলো। মা, আমি আমি মালেক। মাজেদা কেঁদে উঠতে যাচ্ছিল, তাকে থামালো মালেক। ভীষণ ব্যস্ততায় বলল, আমার খারণের সময় নাই, আমরা আইয়া পড়ছি তোমাগো কাছেই, বিলের ওই পারে আছি। একটা ঝুড়ি তুলে নিয়ে এলো মালেক। এইটা ঘরে রাখো, গ্রেনেড ভরা, খবরদার আগুনের কাছে নিবা না, আমি আইসা নিয়ে যামু। মজিদ এসে ঝুঁকে পড়ল ঝুড়ির ওপর। কি এইটি মিয়া ভাই? বোমা? একটা বোমা তুলে মজিদকে দেখালো মালেক। এই যে পিন্ডা দেখতে আসোস, এইটা দাঁত দিয়ে টান দেওয়ানের সঙ্গে সঙ্গে ফেইকা মারতে হয়। গ্রেনেড ছুঁড়ে মারার কায়দা মজিদকে বোঝালো মালেক। অবাক হয়ে ছেলেকে দেখল মাজেদা। মজিদ ছুটে গিয়ে চুলো জ্বালিয়ে ভাত রাঁধতে বসলো। অবসরটুকুতে রজবালির বাড়ির ঘটনাটা মালেককে শোনালো মাজেদা। শুনল মালেক, উঠে দাঁড়িয়ে এক হাতে স্টেনগান আঁকড়ে ধরল। শালা বেইমান! বেইমানরা কয় আমরা সব কাফের, যাওরা আমাগো নাকি বাপ মায়ের ঠিক নাই। মালিক আর দাঁড়ালো না, গরম ভাত না খেয়ে চলে গেল। রাতে পাশের বাড়ির মঞ্জুরের মা ভয়ঙ্কর একটা খবর দিয়ে গেল। পাঞ্জাবি সৈন্যরা নাকি লঞ্চ বোঝাই হয়ে কেতনপুরের দিকেই আসছে। কেতনপুরের আশেপাশে নাকি মুক্তিবাহিনী আছে, খবর পেয়েছে তারা। মোল্লাবাড়ি থেকেই দুঃসংবাদটা পেয়েছে মনসুর। মনসুরের মা খবর দিয়ে যাবার পরেই উঠে দাঁড়ালো মাজেদা বিবি। মজিরনকে বলল, ওঠ মজি, রাইতে ঘরে থাকুন যাইব না। মালিকের রেখে যাওয়া বোমার ছুরি পুরনো বস্তা দিয়ে ঢেকে ঘরের পেছনে লুকিয়ে রাখলো মাজেদা। তারপর ছেলে মেয়ে নিয়ে উঠে এসলো শিকদার বাড়ির দাওয়াই। দাওয়ার জলচৌকিতে বসে আছে বড় শিকদার। জড়সড়ো হয়ে সামনে দাঁড়ালো মাজেদা। ভাইজান, রাইতটুকু একটু থাকুনের জায়গা দিতেন? জিজ্ঞাসার দৃষ্টি তুলে তাকালো বড় শিকদার। বারান্দার কাঠের শক্ত খুঁটি আঁকড়ে ধরল মাজেদা বিবি। এক হাতে পাশে দাঁড়ানো মজিরনকে দেখালো, এই এক শত্রু রয়েছে গলায় বিন্ধা। ভাঙা ঘর, ভাঙা বেড়া, কইলজাটা দাপায় ডরে। জানের ডর নাই, ডর ইজ্জতের। শিকদার দেখল ছেঁড়া শাড়ির আঁচল মুখে চেপে দাঁড়িয়ে আছে মজি। মুখ ফিরিয়ে বলল, থাকুনের জায়গাতে দিবার পারি, ইজ্জতের জিম্মি কেমনে লই? আমার ঘরও তুফানের মুখে, জানো তো সবই। বড় শিকদার কি বলতে চাই বুঝলো মাজেদা। শিকদারের ছেলেরা কয়েক মাস থেকে বাড়ি নেই। লোককে শিকদার বলে ওরা ঢাকায় আছে। শুধু মাজেদা নয়, আরও অনেকেই জানে তারা মুক্তিবাহিনীতে আছে। বড় পিপি পেরিয়ে এলেন, থাউক ওরা, কই যাইব পোলাপাইন লইয়া? মরলে সবেতে মিল্লা এক লগেই মরুম, আর ইজ্জতের জিম্মা আল্লাহর হাতে। ওদের ডেকে ঘরে নিল বড় পিপি। মাজেদার কাছে এসে হঠাৎ গলা নামিয়ে বলল, তারা কাছেই আছে, বিলের ওই পারে কৈখোলায় ক্যাম্প করছে। রাতটা শিকদার বাড়িতে কাটিয়ে খুব ভোরেই বাড়িতে চলে এলো মাজেদা। বোমার ঝুড়ি এনে রাখলো ঘরে, ধান রাখার খালি টোলের মধ্যে। মজিদ বেরিয়ে গেল গাজী বাড়ির গরুর ঘাস কাটতে। তখনই প্রচণ্ড দুমদাম শব্দে কেঁপে উঠল গ্রাম। খবর ছড়িয়ে গেল বিদ্যুৎ বেগে।
মিলিটারিরা এসে গেছে। খালের ওই পাড়ের জেলেপাড়ায় ঢুকে মানুষ মেরে চলেছে। 1 ঘন্টা ধরে শোনা গেল গোলাগুলির শব্দ। তারপর থামলো। মানুষ মেরে বাজার লুট করে মিলিটারির লঞ্চ ফিরে গেল। দিনভর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেল গাছগাছালির মাথার উপর দিয়ে। সারাদিন খালের ওপারে জ্বলল। এপারে সারাদিন ভয়ে কুঁকড়ে থাকলো কেতনপুর গ্রাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খবর উড়ে বেড়ালো হাওয়ায়। এরই মধ্যে মজিদকে খুঁজতে বের হলো মাজেদা বিবি। সে বাড়ি ফেরেনি। সারাদিন খুঁজে কোথাও পাওয়া গেল না তাকে। মনসুরের মা বলল, মনে করে মিলিটারিরা তারে ধইরা নিয়ে গেছে। শুনছি বহুত জুয়ান পোলা ধইরা নিয়ে গেছে। রজবালির বাড়ি গিয়ে খবর নেও, রজবালি তো ধরাইছে। শুকনো উদ্ভ্রান্ত চেহারায় রজবালির বাড়ি এসে দাঁড়ালো মাজেদা বিবি। রজবালি বারান্দায় টুলে বসে চা মুড়ি খাচ্ছিল। তার সামনে আছাড় খেয়ে পড়ল মাজেদা বিবি। ও ভাই, কি করলেন আমার পোলারে? কপালে ভুরু তুলে অবাক ভঙ্গি করল রজবালি। তোমার পোলা দিয়ে আমি কি করুম? দেহগা, আর্মি ক্যাম্পে চালান হইয়া গেছেনি। মুক্তিবাহিনীর লগে খাতির করণের সময় মনে আছিল না? পাগলের মতো কাঁদলো মাজেদা বেবি। রজবের পাই ধরল, মাথা কুটল। রজবালের নির্বিকার। ঠান্ডা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আমার পাও ধরে কি করবা? ক্যাম্পে পাঞ্জাবি মেজর সাহেবরে গিয়ে ধরোগা। বোকার মতো তাকালো মাজেদা বেবি। আমি মাইয়া মানুষ, কেমনে কই যামু? তোর জওয়ান মাইয়ারে পাঠাইয়া দাও গা। মিলিটারি সাহেবকে খুশি কইরা দিলে। একটানে সোজা হয়ে দাঁড়ালো মাজেদা। দপ করে জ্বলে উঠল তার 2 চোখ। স্থির দৃষ্টি রজবালির উপর রেখে চাপা শব্দে বলল, আল্লাহ গজব দেব এমন কথা কইলে। খ্যাক খ্যাক শব্দে হেসে উঠল রজবালি। গজব তো গলিগে আইতাছে। মাজেদা আর দাঁড়ালো না। বাড়ি ফিরেই দেখল মজিদ কুপির আলোয় সামনে বসে ভাত খাচ্ছে। 2 হাতে ছেলেকে বুকে টেনে নিল মাজেদা। আবেগে কেঁদে ফেলল। কই আছিলি বাজান? মজিদ হাসে নির্ভয়ে। মিয়া ভাইগো ক্যাম্পে গেছিলাম। আর ডর নাই মা, গ্যারাম ঘিরা আছে তারা। মিলিটারি ক্যাম্প আইজ রাইতে উড়াইয়া দিব। রাতে বাড়িতেই থেকে গেল মাজেদা। মজিদকে বুকের কাছে নিয়ে ঘুমালো। ঘুমের মধ্যে বারবার একটা দুঃস্বপ্নের দৃশ্য মজিদের ক্লান্তির ঘুমে হানা দিল। মজিদ দেখল মজিরনের উলঙ্গ শরীর ঘিরে আছে হানাদার সৈন্যের দল। বেয়নেটে খুঁচিয়ে ওর খোলা শরীর ক্ষত বিক্ষত করছে। আর্তনাদ করছে মজি। আর পশুগুলো নির্লজ্জ হাসিতে ফুর্তির ফোয়ারা ছুটিয়ে দিচ্ছে। যেন বিরাট তামাশা হচ্ছে। বইন্না গাছের আড়ালে লুকিয়ে থাকা মজিদ ছুটে বেরিয়ে আসছে। চিৎকার করছে, খুন কইরা ফালামতো গো, খবরদার। একসঙ্গে অনেকগুলো অস্ত্র গর্জে উঠল। দাঁড়িয়ে গেল মজিদ। দেখল খালের পাড়ে পড়ে আছে তার মায়ের আর বোনের উলঙ্গ রক্তাক্ত লাশ। চারিদিকে কানে তালা ধরানো গোলাগুলির শব্দ। দুঃস্বপ্নের ঘোরে ঘুমের মধ্যেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মজিদ। আচমকা শব্দে ঘুম ভেঙে গেল মাজেদা বিবির। শব্দে এক পলক কান পাতল। গোলাগুলির শব্দ। এত কাছ থেকে এমন শব্দ শোনেনি মাজেদা। উদ্ভ্রান্তের মতো ছুটে গেল বেড়ার কাছে। বাইরে উঠোনে নিঃশব্দে গড়িয়ে শেষ রাতের জ্যোৎস্না। অদ্ভুত শিহরণ বয়ে গেল সারা শরীরে। ছেলে মেয়েকে ঠেলে তুলল। ওই তোরা ওঠ, গুলি হইতাছে। মুক্তিবাহিনী আইয়া গেছে। ঘুম ভাঙা চোখে হতভম্বের মতো অন্ধকারের দিকে তাকালো মজিদ। মা আর বোনকে শনাক্ত করে ফেলল। আস্তে নিঃশ্বাস ফেলল একটা। স্বপ্নের দৃশ্যটার উৎস খুঁজে পেল। অস্ফুট কান্নার মতো শব্দ করল। 2 হাতে মাজেদাকে জড়িয়ে বিকারগ্রস্তের মতো বিড়বিড় করল, মা, তবে আর বুঝিরে মিলিটারিরা মারতে আইতাছে? ছেলের মুখে আলতো চাপড় দিল মাজেদা। চাপা শব্দে ধমকে উঠল, কি কইতাছস? শুনতাছস না গোলাগুলির আওয়াজ? মুক্তিবাহিনীরা যুদ্ধ করতেছে। ঘরের অন্ধকারে মিশে মৃগী রোগীর মতো কাঁপছে মজিরন। মায়ের কণ্ঠস্বরের সাহসে উঠে এসে দাঁড়ালো মায়ের পাশে। মাজেদের আশার ঘোষণা যেন শুনতে পেল না মজিদ।
গতকালের ভয়ঙ্কর দিনটি ভয়াবহ এক দৃশ্যের সামনে দাঁড় করিয়ে দিল তাকে। মইন্না গাছের আড়াল থেকে মজিদ দেখল খালের ওপারে নিকারিপাড়ার অর্জুন গোসাইয়ের 15 বছরের উলঙ্গ মেয়ে কমলাকে। একদল হানাদার সৈন্য তাকে ঘিরে অট্টহাসি হাসছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মজা দেখছে। কমলার আর্তচিৎকার ওদের উল্লাস আরও বাড়িয়ে দিচ্ছে। মজিদ আর দাঁড়ায়নি, যেন হিংস্র জন্তু তাকে তাড়া করেছে। পেছন ফিরে ছুটছে সে, ছুটতে ছুটতে পৌঁছে গেছে কৈখোলায়। ওই মজিদ, এমন করতেছস কেন? শক্ত হাতে মজিদকে নাড়া দিল মজিরন। এতক্ষণ সে অন্ধকারে মিশে নিথর হয়েছিল, মায়ের সাহসী কণ্ঠে তার সাহস ফিরিয়ে দিয়েছে। মজিদের দু কাঁধে হাত রেখে মজিরন আবার বলল, ডরের কিছু নাই, মুক্তিবাহিনী আইয়া গেছে, যুদ্ধ করতেছে। গুলির শব্দ থিতিয়ে এলো, একটু পরেই থেমে গেল। স্বস্তি ফিরল অন্ধকারে ভাঙা ঘরে। এতক্ষণে কথা বলল মজিদ। মুক্তিবাহিনী কি জিতে গেল মা? আবছা মাথা নাড়ল মাজেদা। কি জানি, বুঝবার তো পারি না, বিয়ান হইলেই জানবার পারুম। ভাঙা চালায় জ্যোৎস্নার টুকরোগুলো আলোর আভাস দিচ্ছে। সেদিকে তাকিয়ে মালিক আর সেই সাইকেলওয়ালা ইপিয়ারের লোকটার কথা ভাবল মাজেদা। যুদ্ধে জিতে গেলে ভোরের আলো ফুটবার আগেই তাদের হয়তো দেখতে পাবে মাজেদা। শেষ রাতের জ্যোৎস্নার স্তব্ধতায় আছড়ে পড়ল হঠাৎ মানুষের আর্তচিৎকার, সেই সঙ্গে আবার গুলির শব্দ খুব কাছেই, যেন মনসুরদের পাড়াতেই। এক ঝটকায় উঠে দাঁড়ালো মাজেদা। সর্বনাশ, মিলিটারি, মিলিটারি আইয়া পড়ছে। মজিরন দু হাতে মাকে চাপটে ধরে কেঁদে উঠল। চাপা কণ্ঠে হুঁশিয়ারি দিল মাজেদা, আওয়াজ করবি না, নিশ্চুপে ঘর থিকা বাইরা সব, বাসছোপে গিয়া পলা। দরজা খুলতে গিয়ে দাঁড়িয়ে গেল মাজেদা। তাদের বাড়ির দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছে কতকগুলো ভারী পায়ের শব্দ। কড়া টর্চের উজ্জ্বল আলো বারবার ঝলক ফেলছে উঠোনের শেষ মাথায় জাম্বুরা গাছের ডালপালায়। পিছিয়ে গেল মাজেদা। অস্ফুট শব্দ ছিটকে এলো তার কণ্ঠ থেকে, ইয়া আল্লাহ, মিলিটারি! মজিদ নড়ে উঠল, বেড়ার ফুটোতে চোখ রাখল। লম্বা উঠোনের শেষ মাথায় কয়েকজন হানাদার অস্ত্রধারী সৈন্যকে তাদের আলোয় পরিষ্কার দেখতে পেল সে। কিন্তু তাদের সঙ্গে ওটা কে? সাদা কিস্তি টুপি সাদা জ্যোৎস্নায় হানাদারদের বেয়নেটের মতো ছিলিক দিচ্ছে। তলপেট মুচড়ে অদ্ভুত অনুমতি ছড়িয়ে গেল মজিদের সারা শরীরে। স্বপ্নের দৃশ্যটা আবার দেখল সে। মজুরনের উলঙ্গ শরীরে বেয়নেটের খোঁচা মারছে, রক্ত ঝরছে। মজির আর্তনাদ ছাপিয়ে উঠছে বিদেশি নরপশুদের উল্লাসের হাসি। বাহিরে কথার শব্দ উঠল। তিনজনে শুনল রজবালির গলা, এইটা স্যার, এইটো হাই মুক্তিকা বাড়ি। সৈন্য কয়েকজন দাঁড়িয়ে গেছে উঠোনোর শেষ মাথায়। তাদের হাতের টর্চের আলো দপ করে জ্বলে উঠল। ঘরের ভেতর আলো হয়ে গেল। মজিদ তাকালো মায়ের দিকে। মাজেদার মুখ মরা, মানুষের মতো রক্তশূন্য। বাইরে হাঁক দিল রজবালি, ওই মাগিরা বাইরা, দেখ তোকে আজরাইল আইছে। আবার টর্চের আলো পড়ল। সে আলোয় মজিদের সামনে দপ করে যেন জ্বলে উঠল গ্রেনেডের ঝুড়ি। লাফিয়ে ঝুড়ির কাছে এসে দাঁড়ালো মজিদ। দ্রুত হাতে একটা গ্রেনেড তুলে দাঁতে পিন ছাড়ল। তারপর মাথা নিচু করে এলো দরজার পাশে। আস্তে ফাঁক করলো দরজার ঝাঁপ। বিদ্যুতের মতো ঝলক দিয়ে উঠল তার হাত। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে উঠল উঠোন। পলকের জন্য দেখতে পেল মজিদ রজবালির কিস্তিটুপি ঘুড়ির মতো পাক খেয়ে উড়ে গেল। চারিদিকে বারুদের কটু গন্ধ। চেঁচিয়ে উঠল মজিদ, বোমা দেও, আমার হাতে জলদি। মাজেদা আর মজিরন তুলে দিতে লাগলো মজিদের হাতে গ্রেনেড, একটার পর একটা। মজিদের হাত উঠতে লাগলো বারবার বিদ্যুতের ঝলকে। বারবার প্রচণ্ড শব্দে কেঁপে উঠতে লাগলো কেতনপুর গ্রাম। অন্ধকার মুছে গেল, আকাশে তারা নিভল, শুধু রইল শুকতারা। ভোরের বারুদগন্ধি বাতাসে হঠাৎ কার উল্লাসের চিৎকার সংকৃত হলো, জয় বাংলা, জিতে গেছে আমাকেও মুক্তিবাহিনী। শেষ গ্রেনেড ধরা হাতটি নামিয়ে নিল মজিদ। মুক্তিবাহিনীর গুলির শব্দে আরেকবার কাঁপল কেতনপুরের বাতাস। স্টেন গান পিঠে নিয়ে ছুটতে ছুটতে বাড়ির দিকে এলো মালেক।
উঠোনে পা দিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। কতগুলো ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে আছে উঠোনে। দাওয়ার ওপর দাঁড়িয়ে আছে মাজেদা আর মজিরন। তাদের সামনে নিহত পাকিস্তানি সৈন্যদের স্টেনগান হাতে দাঁড়িয়ে আছে মজিদ। বেয়নেটের আগায় ঝুলছে একটা রক্তমাখা কিস্তি টুপি। এক পা দুপা করে এগিয়ে এলো মালেক। আস্তে বলল, দে স্টেন আমার হাতে দে। কথা বলল না মজিদ। মালেক আবার বলল, স্টেনগান নামা। নড়ে উঠল মজিদ। হাতের স্টেন তুলে টুপিটা দূরে ছুঁড়ে দিল। শালা বেইমান। ঘুরে দাঁড়িয়ে স্টেনগান এগিয়ে দিল মালেকের দিকে। এক হাতে স্টেনগান ধরে আর এক হাত বাড়ালো। মালেক, আয় আমার লগে আয়। মালেকের দিকে হাত বাড়িয়ে দিল মজিদ। এক পা বাড়িয়ে বলল, আইসি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।